জীবনের ধুলো এবং ছাই, জীবন জুলো এবং ছেয়ে ঢাকার আকাশটা ধূসর ছাইরে না, শোডলার জীবনের মতোই ভারী। প্রতিদিন সকালে যখন শহরের ধোঁয়াশা ভেদ করে প্রথম সূর্যের আলো আসতে পারে না, তখন সে তার পুরানো বাঁশের জুড়িটা কাঁধে তুলে নেয়। ভিতরে কোনো গ্রামের টাটকা সবজি নয়, বরং কিছু সস্তা জিনিসপত্রের মধ্যে প্যাকেজ করা একটি ভাঙা জীবন, কয়েকটি প্লাস্টিকের চুড়ি, কিছু সস্তা লিপস্টিক আর কয়েকটি রঙিন ফিতা। কাঁধের বোঝা তার হৃদয়ের বোঝার চেয়ে বেশি নয়, কিন্তু তার আর কোনো উপায় নেই। শোডলার জীবন এখন শহরের সরু গলি, অস্থায়ী বাজার আর কর্কশ চিৎকারে ভরা। চুড়ি লাগবে, ক্লিপ, কসমেটিক্স। কেউ নিবেন? মাত্র কয়েক বছর আগেও শোডলার একটা বাড়ি ছিল, সুজন নামে একজন স্বামী ছিল, আর একটা সুখী পরিবারের সহজ স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন সুজন নির্মমভাবে ভেঙে দিয়েছে। সে একজন দুর্বল এবং লোভী মানুষ, স্বপনা নামের এক চালাক কিন্তু সাপের মতো হৃদয়ের মহিলার প্রেমে পড়েছিল। স্বপনা শুধু সুজনকে চায়নি, সে শোডলার বাবার দেওয়া ছোট জমিটারও লোভ করেছিল। স্বপনার মিষ্টি কথা আর ধনী ভবিষ্যতের প্রতিশ্রুতি সুজনের চোখ ধাঁধিয়ে দিয়েছিল। সে শোডলাকে জমি হস্তান্তরের কাগজে সই করার জন্য চাপ দেয়, এবং যখন সে রাজি হয়নি, তখন তাকে তালাকের কাগজ ধরিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শোডলার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেল। এই বিশাল শহরে কোনো ঘর বা আত্মীয় ছাড়া সে একটি ঝরা পাতার মতো হয়ে গেল, যা জীবনের বাতাসে উড়ে শহরের অন্ধকারতম কোণে এসে পড়েছে। দিনে সে ফেরি করে জিনিস বিক্রি করে, একটা শুকনো রুটি কেনার জন্য সামান্য কিছু পয়সা রোজগার করে। রাতে সে একটা স্যাঁতসেঁতে ছোট ভাড়া করা ঘরে গুটিসুটি মেরে শুয়ে থাকে, যেখানে তার চোখের নোনা জল বালিশ ভিজিয়ে দেয়। কঠোর পরিশ্রমের শারীরিক কষ্টের চেয়ে একাকিত্ব আর অপমানের মানসিক যন্ত্রণা তাকে বেশি কষ্ট দেয়। কখনো কখনো সে করুণার দৃষ্টি দেখতে পায়, কিন্তু বেশিরভাগই ঘৃণা। লোকেরা তার পিছনে ফিসফিস করে, তাকে স্বামী পরিত্যক্তা মহিলা বলে ডাকে। এটি একটি অদৃশ্য চড, কিন্তু খুব যন্ত্রণাদায়ক। তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে যখন কিছু গুন্ডা, সম্ভবত স্বপনার পাঠানো, তাকে নিয়মিত বিরক্ত করতে শুরু করে। তারা তার জুড়ি উল্টে দেয়, অশ্লীল মন্তব্য করে, যা তাকে ভীত এবং ক্ষুব্ধ করে তোলে। শোডলা দাঁতে দাঁত চেপে সহ্য করে, চোখের জলে ছড়িয়ে পড়া জিনিসগুলো কুড়িয়ে নেয়, কারণ সে জানে প্রতিবাদ করলে তার অবস্থা আরও খারাপ হবে। সে শিখেছে কিভাবে হৃদয়ে রক্তক্ষরণ হলেও হাসতে হয়, কারণ তার ভাবি একদিন বলেছিল, যত কষ্টেই হোক, হাসতে হবে, বাঁচার জন্য হাসতে হবে। তার হাসি তার জীবনের দুঃখ ঢাকার জন্য একটি নিখুঁত মুখোশ হয়ে ওঠে। এদিকে সুজন এবং স্বপনাও তাদের কাঙ্ক্ষিত সুখ পায়নি। অন্যের কষ্টের উপর নির্মিত ঘর কখনো মজবুত হয় না। স্বপনা সুজনকে পাওয়ার পর ক্রমাগত জমির জন্য চাপ দিতে থাকে। কিন্তু সুজনের মনে সামান্য হলেও বিবেকের দংশন ছিল। তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া লেগেই থাকত। স্বপনা সুজনের অযোগ্যতা নিয়ে খোঁটা দিত, আর সুজন তার নতুন স্ত্রীর আসল রূপ চিনতে শুরু করে। সে শোডলার কথা মনে করতে শুরু করে, তার কোমলতা, ধৈর্যের কথা, তার সাধারণ কিন্তু উষ্ণ খাবারের কথা। কিন্তু সবকিছুই অনেক দেরি হয়ে গিয়েছিল। তার দ্বিতীয় বিয়েও দ্রুত ভেঙে যায়। স্বপনা, তার উদ্দেশ্য পূরণ না হওয়ায়, সুজনকে ছেড়ে চলে যায় এবং যাওয়ার আগে ৫ লক্ষ টাকার দেনমোহর দাবি করে, যা সুজনকে ঋণের বোঝায় ফেলে দেয়। এই অন্ধকার সময়ে শোডলার জীবনে এক ঝলক আলো আসে। সে হল আরিফ, প্রতিবেশী রহিম কাকার ভাগ্নে, যে বহু বছর বিদেশে কঠোর পরিশ্রম করে ফিরেছে। আরিফ একজন শান্ত, দয়ালু এবং সহানুভূতিশীল যুবক। সে ঘটনাক্রমে শোডলাকে গুন্ডাদের হাতে অপমানিত হতে দেখে এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এই ছোটখাটো মহিলার প্রতিকূলতার সাথে লড়াই করার অসাধারণ শক্তি এবং মর্যাদা দেখে সে মুগ্ধ হয়। তার মনে সহানুভূতি এবং শ্রদ্ধা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। আরিফ শোডলাকে বিয়ে করার প্রস্তাব দেয়, তাকে একটি শান্তিপূর্ণ জীবন এবং সমস্ত কষ্টের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয়া। তার প্রস্তাব একটি লাইফবোটের মতো ছিল, কিন্তু শোডলার জন্য, যে তার প্রথম বিয়েতে একবার ডুবে গিয়েছিল, তার আর কোনো কিছু বিশ্বাস করার সাহস ছিল না। তার হৃদয়ের ক্ষত গভীর, বিশ্বাসঘাতকতার ভয়ে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছিল। সে আরিফকে প্রত্যাখ্যান করে, তাকে পছন্দ করে না বলে নয়, বরং সে চায়নি আরিফের জীবন তার দুঃখজনক অতীতের সাথে জড়িয়ে যাক। আমি আর বিয়ে করতে পারব না, সে চোখের জল ফেলতে ফেলতে বলে, আমার হৃদয় মরে গেছে। শোডলাকে বোঝাতে না পেরে আরিফ অন্যভাবে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তার সমস্ত সঞ্চয়ে, যা বিদেশের মাটিতে ঘাম ঝরিয়ে উপার্জন করা, তার হাতে তুলে দেয়। যদি তুমি কোনো পুরুষের উপর নির্ভর করতে না চাও, তাহলে নিজের উপর নির্ভর করো, সে বলে। এই টাকা দিয়ে একটা ছোট দোকান দাও, যাতে আর রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে ঘুরতে না হয়।
একই সময়ে সুজন স্বপনার দ্বারা পরিত্যক্ত হয়ে এবং বিশাল ঋণের সম্মুখীন হয়ে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে শোডলার কাছে আসে ফিরে পাওয়ার জন্য নয়, বরং একটি বিলম্বিত ক্ষমার জন্য। সে তার তো ভুল স্বীকার করে, তার মূর্খতা স্বীকার করে। তার প্রাক্তন স্বামীকে এখন বিধ্বস্ত এবং করুণ অবস্থায় দেখে শোডলার মনে আর কোনো ঘৃণা ছিল না, শুধু একজন পথভ্রষ্ট মানুষের জন্য করুণা ছিল। নাটকের শেষ হয় শোডলার একাকী জীবনের স্রোতের মাঝে দাঁড়িয়ে থাকার দৃশ্যের মাধ্যমে। সে সুজনের কাছে ফিরে যায়নি, আরিফের ভালোবাসাও গ্রহণ করেনি। সে একাই চলার পথ বেছে নিয়েছে। তার হাতে আরিফের দেওয়া টাকা ভবিষ্যতের জন্য একটি মূলধন, কিন্তু তার হৃদয়ে একটি অতীত। জীবন হয়তো তার কাছ থেকে ভালোবাসা, বিশ্বাস এবং সুখ কেড়ে নিয়েছে, কিন্তু তার সাহস এবং আত্মসম্মান কেড়ে নিতে পারেনি। আকাশটা এখনও ধূসর, কিন্তু দিগন্তের কোথাও শোডলা নিজের জন্য একটি ক্ষীণ আলোর রেখা দেখতে পেয়েছে।